নিজের শখের পুরুষটির রুমে অচেনা এক মেয়েকে দেখে থমকে যায় বিন্তা। দরজার শব্দে তড়িঘড়ি করে উঠে বসে অচেনা মেয়েটি। বিন্তাকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখে মুখে বিরক্তির ছাপ পড়েছে তার। হঠাৎ চুলের ভাঁজে থাকা হাত দুটো নড়চড় বন্ধ হতেই মাথা তুলে তাকালো ফাইয়ান। ইরিশাকে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে নিজেও দরজার দিকে তাকায়। দরজার পাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা বিন্তাকে দেখে সিটকে দূরত্ব বাড়ায় মেয়েটির থেকে। ইরিশার দিকে তাকিয়ে ফের দৃষ্টি নিবদ্ধ করলো থমকে দাঁড়িয়ে থাকা কিশোরীর দিকে। শ্বাস টেনে দরজার পাশে দাঁড়িয়ে থাকা রমণীর নিকট এগিয়ে যায় ধীরে। কিছুক্ষণ পূর্বে কলেজ থেকে বাসে এসেই মায়ের ডাক শুনে কিচেনে যায় বিন্তা। সাবিহা বেগম তাড়া দিয়ে বলে, টেবিলে খাবার দিয়েছি, তাড়াতাড়ি গোসল করে নিচে আয়। বড় মাকে টেবিল সাজাতে দেখে এগিয়ে যায় বিন্তা। খাবার টেবিলে চিংড়ি দেখে উঁচু গলায় মাকে বলে, আমু গোসল পরে করলে হয় না? সাবিহা বেগম অগ্নি চোখে তাকাতেই মুখ বেংসে রুমের দিকে হাঁটা দেয়। দ্বিতীয় সিঁড়িতে পা ফেলতেই বড় মায়ের কথা শুনে পিছন ফিরে তাকায়। ফাইয়ান আর ওর ফ্রেন্ডকে ডেকে দিও তো বিনু। বড় মায়ের কথায় লজ্জা লজ্জা মুখ করে বিনতা, পারবো না আমি বড় মা, ওনার বন্ধুদের সামনে যেতে লজ্জা করে আমার। নূর নওশাদ বেগম মুচকে হাসেন বিনতার কথায়। ধীর পায়ে সিঁড়িতে পা ফেলে এগোয় বিনতা। পানির গ্লাসে পানি ঢেলে নূর নওশাদ বেগম বিনতার দিকে করুণ চোখে তাকিয়ে বলেন, ছেলে না মেয়ে বন্ধু? বিনতা থমকে দাঁড়ায় সিঁড়িতে। কয়েক সেকেন্ড অতিবাহিত হয় সেখানেই। পরক্ষণেই ফটাফট ঘুরে তাকায় বড়মার দিকে। সত্যি মেয়ে ফ্রেন্ড তো নাকি অন্য কিছু? বিনতার কথা শুনে বিষম খায় ফারাজ। দরজায় চোখ পড়ল নূর নওশাদের। ছেলের দিকে পানি এগিয়ে দিয়ে বলেন, কখন এলি? নে পানি খাই একটু। এই তো মাত্র এলাম ছোট মা, বলেই সোফায় বসে ফারাজ। ফারাজকে দেখে ব্রিনটা পুনরায় নিচে নেমে আসে। তিনকো চোখে ব্রু নাচিয়ে বলে, ফারাজ ভাই, তোমার কি মনে হয় মেয়েটা ফাইয়ান ভাইয়ের শুধু ফ্রেন্ড নাকি অন্য কিছু? ব্যবসাকা খেয়ে নিজের মায়ের দিকে তাকায় ফারাজ। মাকে মিটমিটি হাসতে দেখে গলা খাকিরি দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলে, আমি কি আর জানি, আমি দেখেছি নাকি কেমন মেয়ে। ফারাজের হেয়ালিয়ে পর্ণ কথায় মন ভরল না বৃন্তার। বড় মায়ের দিকে তাকিয়ে বলে, শোনো বড় মা, ফ্রেন্ড ছাড়া অন্য কিছু হলে তোমার ছোট ছেলেকে জেঠু বাসা থেকে বের করে দিবে বুঝলে। সাবিহা বেগম তাড়া দিয়ে বলেন, কথা না বলে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি, আমাদের আরও অনেক কাজ আছে তোদের খাবার দেওয়া ছাড়া। বৃন্তা নাটকের স্বরে বলে, হায়রে আমার মা, আমার দুঃখ বোঝে না গো। সাবিহা বেগম মিটিমিটি হাসেন মেয়ের নাটকীয় কথায়। মাকে হাসতে দেখে বিনতা ফের বলে, আমার দুঃখে হেসে লুটোপুটি খেও না গো কন্যা, বুকে এসে লাগে বুঝলে। নূর নওশাদ বেগম এতক্ষণ ঠোঁট টিপে হাসি আটকে রাখলেও এবার শব্দ করে হেসে উঠেন। বৃন্তা দোতলায় উঠে নিচের দিকে তাকিয়ে বলে, আমি ওদের মতিগতি দেখে আসি, তোমরা যা হাসার হেসে নিও। ফ্রেন্ড ছাড়া অন্য কিছু হলে বুঝবে কান্না করো তখন। ফারাজ টিভির রিমোট হাতে নিয়ে বলে, বেশি ঘাটিস না পাকা বুড়ি, ফাইয়ান কিন্তু ভালো মানুষ না। সিঁড়ি থেকে ফুফাতো বোন ইতির গলার স্বর শুনে ইতির কাছে যেতে লোভ হলেও গেল না বিনতা। পা টিপে টিপে হাঁটা ধরল ফাইয়ানের রুমের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করলো বেশ কিছুক্ষণ। শুনতে না পেয়ে দরজার নিচের ফাঁকা স্থান দিয়ে রুমের ভেতরটা দেখার চেষ্টা করলো সে। রুমের ভেতরে কিছুই দেখতে পেল না। বাহির থেকে রাগ করে আনমনে লাথি দিয়ে বসে দরজা হঠাৎ খুলে যেতেই রুমের ভেতরে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে। কল্পনা বহির্ভূত নিষিদ্ধ কিছু ভেতরে হতে দেখে চমকে যায় বিনতা। ফাইয়ান বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। মেয়েটা ফায়ানের উপর ঝুঁকে চুল ধরে টানাটানি করছে। হাতের আদুরে আদুরে ছোঁয়ায় চুল একবার এদিক সেদিক উল্টে পাল্টে দেয়। চোখ বুজে শুয়ে থাকা ফাইয়ান মাঝে মাঝে হ্যাঁ উত্তর করছে মেয়েটির কথায়। তাতেই যেন ক্রমে হৃদস্পন্দন বন্ধ হয়ে আসছে বিনতার। পিছু ঘুরে বেরিয়ে যাবে অমনি দরজার সাথে লেগে মৃদু শব্দে করে উঠে বৃন্তাকে দেখে তড়িৎ গতিতে ধরফর করে উঠে বসে মেয়েটি। তখনও ফায়ান চোখ বন্ধ করে থাকায় বৃন্তাকে দেখেনি। হঠাৎ চুল থেকে হাত সরে যাওয়ায় ইরিয়াস দিকে তাকায়।
চোখ গেল সামনে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা বৃন্তার উপর। চমকে উঠে সে। বৃন্তা ফাইয়ানের চোখের দিকে স্থির দৃষ্টি রেখেই বলে, বড় মা কেটে দেখেছেন? ইরিশাকে যেতে বলে ফাইয়ান তবু ইরিশাকে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে ধমকের সুরে বলে, যা, আমি আসছি তো। একসাথেই যাই। ইরিশার কথায় অগ্নি চোখে তাকায় ফাইয়ান। ফাইয়ানকে রেগে যেতে দেখি ঈর্ষা কটমট চোখে তাকালো বৃন্তার দিকে। পর মুহূর্তে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায় সে। বৃন্তা তখনও ঠায় দাঁড়িয়ে, তার স্থির দৃষ্টি তখনও ফাইয়ানের চোখে। চোখাচোখি হতেই নড়েচড়ে উঠে চোখ ফিরিয়ে দরজার দিকে তাকায় ফাইয়ান। বৃন্তার সামনে কখনো এমন অবস্থায় পড়বে হয়তো চিন্তাও করতে পারেনি সে। কপালে 2 আঙ্গুল দিয়ে স্লাইড করে গম্ভীর গলায় হুঁশিয়ারি দেয়, ইটস জাস্ট মিস আন্ডারস্ট্যান্ডিং। কাউকে উল্টাপাল্টা কিছু বলবি না, ওকে? তখনও ঠায় দাঁড়িয়ে রয় বৃন্তা। ফাইয়ান কপট রাগ দেখিয়ে বলে ওঠে, এভাবে তাকিয়ে আছিস কেন? যা দেখেছিস ভুলে যা। আর হ্যাঁ, বাড়ির কাউকে আমি আসছি ফাইয়ান ভাই। ফাইয়ানকে কথা শেষ করতে না দিয়েই দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে বৃন্তা। আরেকটু থাকলে হয়তো কেঁদে অঘটন ঘটিয়ে ফেলতো সে। চোখের কোণে জমে থাকা জল সাবধানী হাতে মুছে নেয় তড়িৎ গতিতে। রুমে এসে দরজা বন্ধ করে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কেঁদে উঠি। দুপুরে খাবার টেবিলে ফায়ানকে দেখে হাঁ করে তাকিয়ে আছে সবাই। বৃন্তা তীক্ষ্ণ চোখে পরখ করছে ফায়ানকে। সদ্য শাওয়ার নেওয়া, চুলগুলো আঙুলের ডগায় সামান্য স্প্রাইট করা, পরনে ধূসর নীল রঙের শার্ট, তার সাথে দুধ সাদা ফর্মাল প্যান্ট, হাতে পাতে ফিলিপের রূপালি স্ট্যাপ ও শঙ্খ নকশার ঘড়ি, চোখে রেব্যানের শু ফ্রেমের পাওয়ার গ্লাস। যদিও ফর্সা ত্বকে দারুণ লাগছে ক্যারেক্টার লেন্সটাকে, তবু এত সেজে কেউ বাড়িতে খেতে বসে নাকি পাশে গার্লফ্রেন্ড বসেছে তাই মুখ ব্যাংসে খাওয়ায় মনোনিবেশন করে বৃন্তা। স্পুন আর ফর্ক দিয়ে খাবার খাচ্ছে ফাইয়ান। সবার নজর তার দিকে দেখে ব্রুকুসকে গম্ভীর গলায় বলে ওঠে, কোনো সমস্যা? আকস্মিক প্রশ্নের অভিজ্ঞাতে এক মুহূর্ত মুখ চাওয়াচাওয়ি করলেন সবাই। তবে খাবার টেবিলে এ বিষয়ে কথা বাড়াতে চাইছেন না কেউই। সবাইকে চুপচাপ দেখে ফের সন্দিহান দৃষ্টিতে তাকালো ফাইয়ান। তোমরা আগে কখনো দেখোনি আমাকে? সবাই চুপ থাকলেও দুদিকে মাথা নাড়ল বৃন্তা। বাক্যের নাচনে ঠোঁট বাঁকিয়ে হেয়ালিপূর্ণ গলায় বলল, না, আমরা তো অন্ধ ছিলাম। বৃন্তারহীন কথায় চোখের মুখে রাগের ছায়া ফুটে উঠল ফাইয়ানের। ফর্সা মুখখানা রক্তিম হয়ে যায় মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তেরামি করলে হোস্টেলে রেখে আসবো তোকে। মুখ বাঁকিয়ে বড় মায়ের দিকে তাকালো বৃন্তা। ঠোঁটের কোণে রহস্যময় হাসি টেনে বলে, তখন কি দেখেছি জানো বড় আম্মা? খাবার রেখেই তড়িৎ উঠে দাঁড়ালো ফাইয়ান। বেরিয়ে যাওয়ার পূর্বে একবার হুঁশিয়ারি চোখে পরখ করলো বৃন্তাকে। কি দেখেছিস বইমেনু? নৌশাদ বেগমের প্রশ্নে বৃন্তা আর চোখে তাকালো ইরিশার দিকে। দ্রুত ছোট ছেলের যার বুক করাও বড় মা পেতনির, কিন্তু মতিগতি ভালো না। বৃন্তার কথায় সবার দৃষ্টি একসাথে গিয়ে ঠেকলো ইরিশার ওপর। অস্বস্তি লুকিয়ে ক্ষীণ হাসলো মেয়েটা। ইরিশার দিকে আর চোখে তাকিয়ে আছে ফারাজ। দেখতে অনেকটা ইংরেজদের মতো মেয়েটা। লম্বাটে মুখের গড়নে কার্লি চুলে, যদিও মন্দ নয় দেখতে, তবে ফাইয়ানের সাথে পারফেক্ট ম্যাচ বলে মনে হলো না তার। কেমন যেন অদ্ভুত রহস্যময় দেখতে মেয়েটা। ভাত মুছতে মুছতে টেবিল ছেড়ে উঠে যায় ফারাজ। নূর নওশাদ বেগম ইরিশার প্লেটে এক টুকরো ইলিশ মাছ তুলে দেন। তিনি নিজেও বুঝতে পেরেছেন বৃন্তা কাকে ইঙ্গিত করে বলেছে। জড়তা কাটাতে আমতা করে বললেন, তোমার বাড়িতে কে কে আছে? প্রশ্ন শুনে অপ্রস্তুত ভঙ্গিতে কিঞ্চিত হাসল ইরিশা। পরক্ষণে মন খারাপ করে বলে, বাবা বেঁচে নেই আন্টি, শুধু আমি আর আম্মা। কথার বিপরীতে কথা খুঁজে পেলেন না নূর নওশাদ বেগম। কোনো অজানা কারণেও সহানুভূতি আসছে না মেয়েটার প্রতি। এক দৃষ্টিতে চেয়ে থাকলেন ইরিশার দিকে। এতটা মিল
কি করে হতে পারে? চেয়ার ছিলে উঠতে বিনতার চোখে পড়ল সোফায় বসে থাকা ফারাজের উপর, আর চোখে ইরিশার দিকে তাকিয়ে আছে সে। এগিয়ে গেল বিনতা, কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডকে দেখা ঠিক না বাসুর মশাই, লোকে মন্দ বলবে। বৃন্তার দিকে তাকিয়ে এক গালে হেসে উঠল ফারাজ। 2 সপ্তাহের বড় হয়েও বাসুর হয়ে গেলাম। ঈর্ষা খাবার শেষে বিদায় নিয়ে বেরিয়ে যেতে ইতি মিনমিন করে বলে, যাই। বলো না ফারাজ ভাই, এই মেয়ে ভাইয়ার ফ্রেন্ড হতেই পারে না। দেখেই বোঝা যায় উইকনেস আছে ভাইয়ার প্রতি, যদিও বিষয়টা 2 দিন থেকে পজিটিভ বলে মনে হচ্ছে না। বৃন্দাকে রেগে তেড়ে আসছে দেখে দূরে সরে যায় ইতি। হুঁশিয়ারি দিয়ে বলে উঠে, খবরদার ওই ক্যারেক্টার লেন্সটাকে সাধু সাজাতে আসবি না। সাবিহা বেগম এগিয়ে এসে সারিয়ে দেন দুজনকে। অগ্নিচোখে তাকিয়ে বলেন, কি হচ্ছে কি? 2 বোন এসব কী করছো তোমরা? সাবিহা বেগমের ধমকের গলায় ভাব নিয়ে পিছনে না তাকিয়ে সিঁড়ি বেয়ে হাঁটা দেয় দুজন। পিছু পিছু উঠে যায় ফারাজও। সকালে মোবাইলে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে বৃন্তার। চারদিকে আজানের ধ্বনি শুনে বের হয় রুম হতে। একজনের সাথে দেখা করার কথা আজ। কাজটা শেষ করে ফের বাড়ির উদ্দেশ্যে ফিরতে হবে। তড়িঘড়ি করে রেডি হয়ে নিচে নামতেই 6টা বেজে যায়। জ্বরের বেগে স্টাডি রুমে প্রবেশ করে। বই হাতে বসে থাকা ফাইয়ানকে দেখে মনোমুগ্ধ চোখে চেয়ে থাকে নিঃশব্দে। বইয়ের ভাঁজ থেকে মুখ সরিয়ে মাঝে মাঝে কফির মগে চুমুক দিচ্ছে ফাইয়ান। হঠাৎ স্টাডি রুমে বিনতাকে দেখে সন্দিহান হয়ে ব্রুকুসকে তাকায়। চোখাচোখি হতেই পুরো দমে মানুষটার দৃষ্টি আগ্রহ করল বিনতা। আগে হলে খুশি হতো ঠিকই, তবে আজ অন্তত ব্যস্ত সে। বুক সেলফে থাকা 2টো বই সাবধানী হাতে নামিয়ে স্টাডির টেবিলে বসে পড়ে। অতি শৌখিন পড়া চোর বিনতাকে হঠাৎ বই হাতে দেখে চমৎকৃত হয় ফাইয়ান। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে থাকা অতি চঞ্চলা কিশোরীর দিকে, যে ব্যস্ত হাতে বই দুটো উল্টে পাল্টে চলেছে। বেশ কয়েক মিনিট ধরে হাতে থাকা কফির মগ সাইড টেবিলে রেখে শতান হয়ে বসে। গম্ভীর অথচ দৃঢ় চাউনিতে তাকিয়ে রয় সামনে থাকা রমণীর দিকে। বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা 200 টাকার নোট দুটো খুঁজে না পেয়ে একের পর এক বই সেলফ থেকে বের করে চলেছে বৃন্তা। টাকা খুঁজে না পেলে এত পথ হেঁটে যাবে কি করে? একটা সময় হার মানল বৃন্তা। ক্লান্ত পায়ে এগিয়ে গেল দরজার ফটকের দিকে। টাকাটা খুঁজতে গিয়ে সময় যেন গলে গেল অজান্তেই। ঠিক তখনই চোখাচোখি হলো অপ্রিয় পুরুষটির সাথে। শ্বাসটা এক মুহূর্তের জন্য থেমে গেল তার। সম্মোহিত চোখে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে যায় অপ্রিয় পুরুষটির দিকে। ফাইয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সামনে দাঁড়িয়ে থাকা অতি চঞ্চলা কিশোরীর গতিবিধি। আচমকা কিশোরীর কল্পনা বহির্ভূত আচরণে ভারসাম্য হারিয়ে ঝুঁকে পড়ে একেবারে মুখোমুখি এসে দাঁড়ালো বৃন্তা। ফাইয়ান চমকে উঠে পিছনে সরে যায়। এত কাছে এভাবে তাকিয়ে দেখছে কি? চোখে অদ্ভুত এক জেদ নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। তার নিঃশ্বাসের উষ্ণতায় ফাইয়ানের মুখ ছুঁয়ে যাচ্ছে বারংবার। অনাকাঙ্ক্ষিত হাতের স্পর্শে কফির মগটা মেঝেতে পড়ে যায়। ঝনঝন কাঁচ ভাঙার শব্দে হুঁশ ফিরল ফাইয়ানের। কফি ছড়িয়ে পড়েছে চারিদিকে। কয়েক টুকরো কাঁচ গিয়ে লাগে বিনতার পায়ে। ফাইয়ান নিচের দিকে তাকায়। কাঁচের ধারালো টুকরো রক্তের ক্ষীণ রেখা টলমল করছে, অথচ মেয়েটার চেহারায় কোনো ভাবান্তর নেই। নিশ্চুপ বৃন্তা ধীরে হাত বাড়িয়ে দেয়। ফাইয়ানের চোখে থেকে পাওয়ার গ্লাসটা খুলে নেয় অনায়াসে। কোমল হাতে স্পর্শ গালে টের পেতে এক মুহূর্তে হতভম্ব হয়ে যায় ফাইয়ান। এক ঝটকায় বাহু ধরে সরিয়ে দিল বৃন্তাকে। ফ্লোরে থাকা ছোট কাচের টুকরো পুনরায় পায়ে স্পর্শ হতেই ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্তবিন্দু। ফের কোনো প্রকার ভাবান্তর দেখালো না কিশোরী। ফাইয়ান একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সামনে দাঁড়িয়ে থাকা কিশোরীর দাপটে দৃষ্টিজোড়া একেবারে নতুন তার কাছে। বৃন্তা মৃদু হেসে কাছ থেকে সরে দাঁড়ালো। পাওয়ার গ্লাসে 2বার ফু দিয়ে নিজের ওড়নায় মুছে অপ্রিয় পুরুষটির চোখে পড়িয়ে দিয়ে বলল, রক্তক্ষরণে ব্যথা হয় না ডাক্তার মশাই,
হলে এতক্ষণে বেঁচে থাকতাম না। ফাইয়ান চোখে একরাশ ধূসর বিস্ময় নিয়ে তাকিয়ে আছে বৃন্দার দিকে। এই মেয়েকে আগে এমন দেখেছে সে? না তো। এত অদ্ভুত কথা, বাচন ভঙ্গিতে রূপকথা, এইটুকু বয়সে ঠোঁট বাঁকালো ফাইয়ান। রাতে কি কিছু খেয়েছে নাকি সন্দেহ হলো তার। টাকা দেন ভাবনায় স্যাদ পড়ল ফাইয়ানের। ব্রুকুসকে তাকালো রমণীর দিকে অবাকের সুরে শুধায়, কিসের টাকা? কোমরে হাত দিয়ে দাঁড়ালো বিন্তা জগরুটে ভঙ্গিমায় নাটকীয় স্বরে বলে, ও মা, আমাকে দিয়ে কাজ করিয়ে নিলেন, এখন বলছেন টাকা দেবেন না। আমি কেন কাজ করাতে যাব? ফাইয়ানের কথায় মাথা নেড়ে কাঁদো কাঁদো গলায় বলল, মাত্রই আসল দিয়ে আপনার চশমাটা মুছে দিয়েছি, ভুলে গেলেন এখনই? ফাইয়ান কথা খুঁজে পেল না। এমন আকস্মিক অপবাদ হজম করতে সময় তো হচ্ছে তার। সে কখন বলেছিল গ্লাসটা মুছে দিতে? বৃন্তা তারা দিয়ে বলল, তাড়াতাড়ি, আমার পারিশ্রমিক দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। ফাইয়ান বিরক্ত হয়ে বলে উঠল, মানে কি? এখানে টাকা পাবো কোথায় আমি? জানি না, তাড়াতাড়ি দিন নয়তো। নজরে পড়ে শখের পুরুষটির হাতে থাকা পাতেক ফিলিপের রূপালি স্ট্যাম্প ও শঙ্কর নকশার ঘড়িটির ওপর। প্রফেশনাল ডাকাতের ন্যায় ফ্লোর থেকে দুটো কাছের টুকরো গলার ধরে বলল, তাড়াতাড়ি খুলুন, ফার্স্ট দরজার বাঁধ ভাঙার উপক্রম ফাইয়ানের। অনেকক্ষণ ধরে সহ্য করেছে সে। আর কত? ধমক দিয়ে বলে উঠল, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। বড়দের সাথে এসব ফাজলামোর মানে কি? প্রিয় মানুষটির এহেন ধমকে চুপসে গেল মেয়েটা। মাথা তুলে তাকাতে পারছে না সে। চোখ দুটো ছলছল করে উঠতেই দ্রুত পায়ে মেন ফটক পেরিয়ে যায়। কিচেন থেকে এক কাপ চা হাতে বেরিয়ে এলেন সাবিহা বেগম। ধীর পায়ে সিঁড়িতে পা ফেলে রুমের দিকে হাঁটল ফাইয়ান। পেছন থেকে সাবিহা বেগমের কণ্ঠ ভেসে এলো, হসপিটালে যাবে কখন? নিঃশব্দে একবার পিছু ফিরে তাকালো ফাইয়ান। তার নির্লিপ্ততা দেখে সাবিহা বেগম ফের ধীরস্বরে বললেন, শুনেছি দুদিন হলো হসপিটালেও যাওনি তুমি। কার্ডিওলজিস্ট হিসেবে তোমার ফার্স্ট প্রায়োরিটি পেশেন্ট দেখা। তোমার বিয়ে করতে ইচ্ছে হলে আমাদের জানাবে, আমরাই করাবো। তাই বলে প্রফেশন থেকে দূরে সরে থাকতে পারো না তুমি? আপনাকে আমার বিষয়ে ভাবতে হবে না, না শান্ত? অথচ দিন কণ্ঠে কথাটি বলে ফাইয়ান ফের নিঃশব্দে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। ফারাজের পাশে বসে আছে নিদ্রা চৌধুরী। তার পিছনে গত 2 মাস যাবৎ ঘুরঘুর করছে মেয়েটা। ফারাজ বিরক্তিতে উচ্চারণ করে, আমি কিছুই করতে পারবো না, দয়া করে যাও এখন। নিদ্রা জড়তা কাটিয়ে বলল, ডো সামথিং স্যার, লাস্ট একবার প্লিজ। মেয়েটা যাবে না বুঝতে পেরে নিজেই উঠে দাঁড়ালো ফারাজ। বেরিয়ে যাওয়ার পূর্বে নির্দার দিকে তাকিয়ে বলে, আমার মনে হচ্ছে একটু বেশি আবেগী তুমি। কেবিনের বাইরের লোকজনের হট্টগোল শুনে এগিয়ে এলো ফারাজ। ব্যস্ত রাস্তায় মুখ থেতলানো একটি মেয়ের ডেড বডি পাওয়া গেছে। বয়স আনুমানিক 17-18। মৃত দেহটি দেখে বুকের ভেতর ধক করে উঠল ফারাজের। বৃন্তা রাস্তায় পড়ে থাকা মৃতদেহটি দেখে হাত পায়ে অজানায় কম্পন শুরু হলো ফারাজের। অবচেতন মনেই বিনতাকে মেয়েটির স্থানে ভেবে বসেছে সে। কাঁপা কাঁপা হাতে গ্লাভস পরে মৃত দেহটির সামনে এসে দাঁড়ায়। হালকা হাতে মেয়েটির মাথা সোজা করে নিজের দিকে ফিরিয়ে নিল। না, বৃন্তা নয়। চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিল ফারাজ। আর একটুর জন্য কলিজা বেরিয়ে যায়নি। উঠে দাঁড়ালো ফারাজ। পাশে 2 সহকারী অফিসার রক্তিম ও আয়ানকে আদেশ করলো সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করতে। প্রমাণ সংগ্রহের জন্য ফরেন্সিক টিমকে খবর দিয়েছিল আয়ান। ডক্টর সামির এসে নমুনা সংগ্রহ শুরু করেন। রক্তের নমুনা, চুল, পোশাকের টুকরো, ফিঙ্গারপ্রিন্ট সবকিছু একে একে পরীক্ষা করা হচ্ছে। ফারাজ চারপাশে সতর্কতার সাথে একবার পর্যবেক্ষণ করে এত মানুষের ভিড়ে সন্দেহভাজন কাউকে চোখে পড়ল না তার। ফারাজ কয়েক পা দূরে গিয়ে দাঁড়ায়। হালকা বাতাসে চারপাশের গন্ধ যেন ভারী হয়ে উঠেছে। রক্ত, ধুলা আর ভয়ের এক মিশ্রণ গন্ধ। দূরে মোবাইলের আলো জ্বলছে, কেউ কেউ ভিডিও করছে।
কেউ আবার ফিসফিসিয়ে কথা বলছে। একটা মুহূর্তের জন্য তার মনে হলো এই শহরের মানুষ এমন নির্দয় কেন। মৃতদেহ যেন স্রেফ কন্ট্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। সবাইকে সরিয়ে দাও। গলার স্বরটা গম্ভীর কিন্তু নির্দেশতা কাঁপিয়ে দিল আশেপাশের অফিসারদের। রক্তিম সঙ্গে সঙ্গে বীর সরাতে ব্যস্ত হয়ে পড়ল। আয়ান এসে জানল, স্যার, কাছের দোকানের সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছি। রাস্তাটা কাল রাত থেকে খালি ছিল। ভোরের আগে কেউ এই দিকে আসেনি। ফারাজ চুপ করে দাঁড়িয়ে রইল। ঠান্ডা দৃষ্টি তার মাথার ভেতর একের পর এক হিসাব মিলাচ্ছে। তাহলে কে রাখলো দেহটা এখানে? নিদ্রা জড়তা নিয়ে ধীর পায়ে এসে দাঁড়ালো ফারাজের ঠিক পিছনে। আগে কখনোই এমন ভয়ঙ্কর কিছু সম্মুখীন হয়নি মেয়েটা। চোখের সামনে সমবয়সী মেয়ের বিভৎস থেতলানো মুখশ্রী আর রক্তাক্ত জামাকাপড় দেখে গা গুলিয়ে উঠল। চলে যাওয়ার উদ্দেশ্যে পিছন ঘুরতে একটা জুতোর সাথে উষ্টা খেয়ে নিচে পড়ে যায়। কিছু পরে যাওয়ার শব্দ শুনে পিছন ফিরে তাকালো ফারাজ। সিকিউর পরিবেশে নিদ্রাকে মাটিতে পড়ে কাতরাতে দেখে বিরক্ত হয় সে। আয়ানকে ডেকে নিদ্রাকে মাটি থেকে উঠাতে বলে চলে গেল সে। নিদ্রার অবস্থা বেগতিক, প্রায় মৃত মেয়েটির থেকে অনেকটা দূরে সে, অথচ মুখের সামনে রক্তের সব দাগ শুকিয়ে আছে। রাস্তা জুড়ে ঘাসের উপর রক্তের দাগ। আয়ান হাত এগিয়ে দিতেই তড়িৎ গা জেরে উঠে দাঁড়ায়। ব্যস্ত পায়ে চলে যেতে যেতে বলল, আপনার স্যারকে বলবেন আমি অন্য দিন আসব। রিক্সা দেখে দিতে চাইল আয়ান। নিদ্রা জোর গলায় নিষেধ করায় ডাকল না আর। নিদ্রা চলে যেতে ফিরে এলো ফারাজ। গম্ভীর গলায় বলে, তোমাকে বলেছি মেয়েটিকে রিক্সা দেখে দিতে। আয়ান কথার বিপরীতে কথা খুঁজে পেল না, তবু আমতা আমতা করে বলল, সরি স্যার, আমি ভেবেছি স্পেশাল। শাট আপ, কাজ নিয়ে ভাবো। এসব অহেতুক বিষয়ে না ভেবে ফারাজের ধমক খেয়ে দাঁড়ালো না আয়ান। সন্ধ্যার আলো তখন ফ্যাকাশে হয়ে আসছে। হাসপাতালের প্রধান প্রবেশদ্বারে একের পর এক গাড়ি থেমে আবার ছেড়ে যাচ্ছে। কিন্তু কাছের দরজার সামনে একটি গাড়ি এসে থামতেই স্টাফরা দ্রুত পায়ে এগিয়ে আসে। ধীর পায়ে গাড়ি থেকে বিশাল কাছের দরজা ঠেলে ভেতরে ঢোকার মুহূর্তেই যেন বাতাস ভারী হয়ে উঠল। ঠান্ডা মেঝেতে কালো জুতোর শব্দে প্রতিধ্বনিত তুলল পুরো লবি। সাদা আলোয় ঝলমল করতে থাকা করিডর এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। নার্স, জুনিয়র ডাক্তার সবাই মুগ্ধ চোখে তাকিয়ে আছে ধূসর রঙের স্যুট পরিহিত উঁচু কাঁধ বড় গঠনের পুরুষটির দিকে। ধূসর স্যুটের ওপর সাদা কোট, চোখে কালচে ফ্রেমের চশমা, তাতে প্রতিফলিত নীলাভ আলো স্পষ্ট। দৃষ্টি জোড়া এলিভেটরের দিকে নিবদ্ধ। তার ইশহার হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের তরুণ আলোচিত নিউরো সার্জন ডাক্তার আব্রাহাম রায়েদ রিশাদ, দেশের শীর্ষস্থানীয় নিউরো সার্জন, যার জড়িতে নেই কোনো অসফল সার্জারির রেকর্ড। মাত্র 30 বছর বয়সে নিখুঁত সার্জারি রেকর্ড আর শীতল সিদ্ধান্ত নেবার ক্ষমতাই তাকে সবার কাছে বানিয়েছে লিভিং লেজেন্ড। পঞ্চম তলায় স্পেশালিটি ইউনিটের দিকে এগিয়ে গেল রিশাদ। অপারেশন থিয়েটারের দরজার দাঁড়িয়ে এক মুহূর্ত পিছন ঘুরে তাকালো। চারপাশে সবাই যেন সামান্য পিছিয়ে গেল। দরজা ধাক্কা দিয়ে খোলার সঙ্গে সঙ্গে ধাতব গন্ধের সঙ্গে মিশে এলো ঠান্ডা জীবাণু নাশকের তীব্র সুবাস। আলোয় জ্বলছে উঠল স্টিলের টেবিল, সাজানো অস্ত্রোপচারের সরঞ্জাম, প্রতিটি ব্লেড, ক্যাম্পো, কাশি নিখুঁতভাবে রাখা। রিশাদ ধীরে ধীরে সার্জিক্যাল স্যাংক্লেভ হাতে নিল, শিল্পীর তুলির মতো স্পর্শ, তারপর আবার নিখুঁতভাবে টেবিলে রেখে দিল। শীতল দৃষ্টিতে তাকালো চারপাশে, গম্ভীর গলায় বলল, টাইম, হেডলাইন্স, দ্রুত ঘড়ি দেখে বলল 6:35 স্যার। রিশাদ মাথা নাড়ল নিখুঁত ভঙ্গিতে, গ্লাভস পরল, লেতর্স বিগিনি। তার ঠান্ডা গলায় কোনো আবেগ নেই, না উত্তেজনা, না দ্বিধা, কেবল অগাধ আত্মবিশ্বাস আর নিখুঁতভাবে গড়ে ওঠা প্রফেশনালিজম। রাত 8টা। ফারাজ এসে উপস্থিত হলো ফার্মেসি রিসার্চ ল্যাব এ। ডক্টর স্যামের গ্লাভস খুলে মুখের মাস্কটা একটু নামালেন। মুখে এক
অদ্ভুত গম্ভীরতা। ফারাজ কিছু জানতে পেরেছে কিনা জিজ্ঞেস করলো। ডাক্তার সামির গম্ভীর গলায় বলে উঠল, আপনি মানসিকভাবে প্রস্তুত তো? ফারাজ কপাল কুঁচকে তাকালো। উভয় দিয়ে বলুন। ডক্টর সামির ঠান্ডা গলায় বলা শুরু করলেন, রেপ করা হয়নি, তবে শরীরে দুটি আলাদা আঘাতের ধরন আছে। প্রথমত, মেয়েটি হৃদরোগে আক্রান্ত ছিল, যেটা আমরা আগেও অনুমান করেছি, কিন্তু মৃত্যুর পূর্বে মেয়েটার শরীরে বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়েছে। ফারাজের মুখে পেশি শক্ত হয়ে গেল। মানে মানে চুলগুলো নিখুঁতভাবে মাথা থেকে উঠানো হয়েছে, শরীরের বেশ কিছু অংশে সমান দূরত্বে কাটা দাগ, মাপজোক করে ব্লেড দিয়ে ছিঁড়েছে। দাগগুলো পুরোটাই নিখুঁত, একটাও এলোমেলো না। এটা কোনো সাধারণ নয়। আয়ান কাপা গলায় বলে উঠল, চুল কি মৃত্যু নিশ্চিত হওয়ার পর উঠানো হয়েছে? না। স্বামীর মাথা নাড়লেন, এগুলো মৃত্যুর পূর্বেই করা হয়েছে। দেহে তখনও রক্ত চলাচল ছিল, তাই এখনও দাগের চারপাশে হালকা ফোলাও লালচে রং রয়েছে। ফারাজের বুকের ভেতর চাপা কষ্ট নিয়ে তাকালো মেয়েটির দিকে, চোখ দুটো অদ্ভুতভাবে ফোলা, কিন্তু চোয়াল শক্ত, যেন মৃত্যুর আগে শেষ মুহূর্তে কিছু বলতে চেয়েছিল। আরও একটা বিষয় আছে, স্বামী নিচু গলায় বললেন, মেয়েটির বাম হাতে একটা চিহ্ন কাটা, পুরনো ল্যাটিন অক্ষর বা কোনো প্রতীক হতে পারে। আমি ছবি তুলেছি। অদ্ভুত ব্যাপার হলো, সেই কাটা অংশে কোনো রক্তপাত হয়নি, মনে হচ্ছে কিছু একটা দিয়ে চাপা দেওয়া হয়েছে। পুরো চিহ্নটা টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে। ফারাজের চোখের মণি স্থির হয়ে আছে, তার মাথার ভিতর একটাই চিন্তা, চিহ্ন রেখে যাওয়া মানে নিজের উপস্থিতি জানাতে চেয়েছে। ডক্টর সামির ফাইল বন্ধ করতে করতে আরও বললেন, স্যার, এই কেসটা সাধারণ না, কেউ খুব ঠান্ডা মাথায় নিখুঁতভাবে করেছে। ফারাজ তাকিয়ে রইল মৃতদেহটার দিকে, ধীর গলায় বলে উঠল, এতটা নিখুঁত দাগ টানা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? ডক্টর সামির উদ্বেগ প্রকাশ করে বললেন, নো নার্স অথবা ডাক্তার ছাড়া এটা সম্ভব না। টানা 2 ঘন্টা অস্ত্র পাচারের পর অবশেষে শেষ সেলাই টেনে রিশাদ সংগ্রাম নামালো। সফলভাবে অপারেশন সম্পূর্ণ হতে সবার মুখে হাসি ফুটে উঠলেও রিশাদ চুপচাপ গ্লাভস খুলে ওটি রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার পূর্বে একবার রোগীর দিকে তাকালো, তারপর হেডলাইন্সের উদ্দেশ্য বলল, রেকর্ড আপডেট করো। ওটি থেকে বেরিয়ে এলো সে। করিডোরের সাদা আলোয় হাঁটতে হাঁটতে তার মুখের ছায়া আরও কঠিন হয়ে ওঠে। গাড়ি নিয়ে বেরিয়ে যেতেই পথে বাইকের ওপর বসা ফাইয়ানকে দেখে গাড়ির গ্লাস নামিয়ে দেয়। রাত 9টা বেজে গেলেও বাড়িতে পৌঁছাতে পারেনি বৃন্তা। জমামানবহীন একটি গলির মোড়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সে। হাতে টাকা না থাকায় মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মোবাইল বন্ধ হতেই অন্ধকারে রাস্তা হারিয়ে ফেলে। আচমকা সামনে তাকিয়ে দেখলো দ্রুত গতিতে একটি গাড়ি তার দিকে এগিয়ে আসছে। সরে দাঁড়ানোর পূর্বেই গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে জ্ঞান হারালো বিন্তা। গ্লাস নামিয়ে একবার বিন্তাকে দেখল গাড়িতে থাকা মানুষটি। পর মুহূর্তে পিছন থেকে বাইকের আলো দেখে দ্রুত গতিতে গাড়ি স্টার্ট দেয়। রাস্তার পাশে কারো নিথর দেহ পড়ে থাকতে দেখে বাইক থামিয়ে হেলমেট খুলে দাঁড়ালো ফাইয়ান। কী করবে বুঝতে না পেরে সংকোচ নিয়ে এগিয়ে গেল নিথর দেহটির কাছে। মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ঝিঁঝি পোকার ডাক আর কুকুরের ঘেউ ঘেউ মিলিয়ে গলির রাস্তাটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে। ধীরচড়া ফায়ানের বাইকের হেডলাইট ছুঁয়ে যাচ্ছে রাস্তার পাড়ে থাকা শুকনো পাতাগুলো। ফোনে কারো মেসেজের জবাব দিয়ে সেটি পকেটে রাখতেই হেলমেট লাইটের আলোতে কিছু একটা পড়ে থাকতে দেখে চমকে উঠে। হঠাৎ ব্রেক টেনে বাইক থামিয়ে দেয়। হেলমেট খুলে ফোনের ফ্ল্যাশটা অন করে এগিয়ে গেল ফায়ান। আলোর পাথর যেন ঘাসের উপর পড়ে থাকা এক মেয়ে অবয়বকে উন্মোচন করলো। মুখ থুবড়ে পড়ে আছে মেয়েটা, রক্তে ভিজে গেছে কাপড়ের এক পাশ। বাম হাতেরই পাশে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। ফাইয়ান এক মুহূর্তে স্থির হয়ে দাঁড়ালো, ব্রকুসকে চারপাশে তাকিয়ে দেখলো একবার। পুরো রাস্তা জুড়ে শুনশান নীরবতা,
থমথমে পরিস্থিতির নিজের নিঃশ্বাসও অস্থিরকর শোনাচ্ছে। মেয়েদের বিষয়ে সাধারণত নাক গলানো পছন্দ নয় তার। যখন তখন ফাঁসিয়ে দেওয়ার ট্যালেন্ট আছে তাদের। তবু অজানা এক টান স্থির দাঁড়িয়ে রইল ফাইয়ান। দ্বিধায় পড়ে বাইকের কাছে ফিরে ফোন বের করে ফারাজকে কল দিল। রিং হলেও সাড়া নেই। বিরক্ত গলায় বিড়বিড় করে বলল, এতটা স্টুপিড ক্রাইম অফিসার হতে পারে। ফিরে গেল মেয়েটির কাছে। ফ্ল্যাশ লাইট মুখের দিকে ধরতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। অস্পষ্ট স্বরে বলে উঠল, বৃন্তা। মুহূর্তেই ফায়ানের গলা শুকিয়ে গেল। হাত কাঁপছে অজান্তে। হাঁটু গেড়ে বসে বৃন্তার মুখের দিকে তাকিয়ে রইল নিঃশব্দে। তারপর কাঁপা কণ্ঠে ডাক দিল, বৃন্তা। এই বৃন্তা, শুনতে পাচ্ছিস? বৃন্তা। কোনো সাড়া নেই মেয়েটার। ফায়াদ আলতো করে গালে হাত রাখল। বৃন্তার নিঃশ্বাস খুব দুর্বল, পালস প্রায় থেমে আসছে। দ্রুত উঠে দাঁড়ালো ফায়ান। এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। বাইকে করে নেওয়া সম্ভব নয়। রক্তক্ষরণ মারাত্মক। তড়িঘড়ি করে ইশরাহার হেলথ কেয়ার হসপিটালে কল দিল। চালক জানালো অ্যাম্বুলেন্স আসতে মিনিট 5 লাগবে। অস্থির ফায়ান আবারও কল দিল ফারাজকে, কিন্তু এবারও সাড়া নেই। ফায়ারাজের দ্বিধা না করে বিনতার গলায় জড়ানো ওড়নাটা নিজের হাতে তুলে নিল ফাইয়ান। এক পাশ ছিঁড়ে বেঁধে দিল ক্ষত স্থানে। মুহূর্তে বিনতার ছোট্ট কায়া পাজা কোলে তুলে রাস্তার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই দূর থেকে সাইরেন বাজতে শোনা গেল। অ্যাম্বুলেন্স এসে থামতেই বিনতাকে সাবধানে স্ট্রেচারে শুইয়ে দিল ফাইয়ান। নিজের ফোনে তাড়াহুড়ো করে মেসেজ পাঠালো ফারাজকে, দ্রুত জঙ্গলের দিকে আসো। সিআইবি অফিস থেকে বের হয়ে বাসার পথে রওনা দেয় গাড়িতে। বসে মোবাইলটা হাতে নেয় ফারাজ। স্ক্রিনে চোখ পড়তে বুকের ভেতর ধক করে উঠে। ফায়ানের 11টা মিস কল। ফারাজের মনে হলো আজ 2 বছর কথা বলে না দু ভাই। যে মানুষটি নিজেই ফারাজকে এড়িয়ে চলে, সে আজ এতগুলো কল দিয়েছে। মেসেজ পড়ে আর এক মুহূর্ত দেরি করলো না ফারাজ। গাড়ি ঘুরিয়ে হেডলাইটের আলো ছিঁড়ে ছুটে চলল জঙ্গলের নির্জন পথ ধরে। রাস্তার ধারে দাঁড়ানো ফায়ানের বাইকের সামনে এসে দাঁড়ালো জিপটি। এক মুহূর্তে চারপাশে চোখ বুলিয়ে আন্দাজ করতে পারল কি হয়েছে। চিন্তায় পড়ে কল করলো ফায়ানের নাম্বারে। কল ধরল না ফায়ান। চিন্তায় অস্থির লাগছে ফারাজের। তখনই ওয়াকি টকিতে কণ্ঠ ভেসে এলো, স্যার, কিছুক্ষণ আগে একটা অ্যাম্বুলেন্স গেছে এই রাস্তায়। ফারাজ হাতে গ্লাভস পরে নিল। ফায়ান, নাও এদের লোকেশন ট্র্যাক করো ফাস্ট। কপি দ্যাট স্যার। সিগন্যাল ইস হার হেলথ কেয়ার হসপিটাল এরিয়ায়। গ্লাভস পরে অ্যাক্সিডেন্ট স্থানে এগোয় ফারাজ। কাদামাটিতে গাড়ির টায়ারের চাপ দেখে ছবি তুলে ঘাসের ওপর রক্তের দাগগুলো তীক্ষ্ণ চোখে পরখ করলো। চোখে মুখে প্রফেশনালিজম স্পষ্ট। কয়েক মুহূর্তের ব্যবধানে উপস্থিত হলো সেন্ট্রাল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। জুনিয়র অফিসার রক্তিম এগিয়ে এসে উদ্বিগ্ন গলায় বলল, স্যার, আমার মনে হয় আপনার এখন হসপিটালে যাওয়া উচিত। নির্লিপ্ত ভঙ্গিতে তাকালো ফারাজ। রক্তিম ফের পরশা দিয়ে বলল, এদিকটাই আমি খেয়াল রাখবো স্যার। অ্যাম্বুলেন্স সাইরেন ছিঁড়ে দৌড়াচ্ছে নির্জন রাস্তায়। অন্ধকার জঙ্গলে গাছপাগুলো পেছনে ফেলে ছুটছে গাড়িটা, যেন সময়ের সঙ্গেও প্রতিযোগিতা করছে তারা। ভেতরে বৃন্তার মাথার নিচে হাত দিয়ে বসে আছে ডক্টর ফাইয়ান নাওয়েদ তাবিশ। সাদা আলোয় বৃন্তার ফ্যাকাশে মুখের দিকে পলকহীন তাকিয়ে আছে সে। এক হাতে অক্সিজেন মাস্ক ঠিক করছে, অন্য হাতে স্যালাইনের টিউব। বৃন্তার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বসে আছে সে। মেডিকেল কিটের পাশে বসে থাকা হেল্পার স্তব্ধ চোখে তাকিয়ে আছে ফায়ানের দিকে। হসপিটালের গেটের সামনে অ্যাম্বুলেন্সের সাইরেন থামতেই ফায়ান দরজা খুলেই ধীর কণ্ঠে চিৎকার করে উঠল, ইমার্জেন্সি, দ্রুত ওটি রেডি করো। নার্সরা এগিয়ে এসে বৃন্তাকে স্ট্রেচারে ভেতরে নিয়ে যায়। অপারেশন থিয়েটারের দরজা খুলতেই সাদা আলোয় জ্বলছে উঠল চারপাশ। ইমার্জেন্সি ডাক্তার মীরা ফায়ানের দিকে তাকিয়ে বলল, ডক্টর ফায়ান, এটা তো পুলিশ কেস, না জানি ট্রিটমেন্ট নেওয়া ঠিক হবে? গম্ভীর চোখে তাকালো ফায়ান। হাতে গ্লাভস পরে উত্তর দিল, ইন্টারনাল মেডিসিন
স্পেশালিস্ট অ্যান্ড কার্ডিওলজিস্ট হয়েও যদি পেশেন্টকে বাঁচাতে না পারি, সেই সার্টিফিকেট সাজিয়ে রাখার জন্য অর্জন করিনি আমি মিস মীরা। কথাটা বলে মীরার দিকে তাকালো না ফাইয়ান। মনিটরে বিনতার হার্টবিট হৃদন দ্রুত নিচে নামছে দেখে ফাইয়ান গম্ভীর কণ্ঠে বলে উঠল, ইন্টারভেনাস চালু। হঠাৎ মনিটরের আলো নিভে যেতে যেতে পুরোপুরি থেমে যায়। মুহূর্তের মাঝে থমথমে পরিস্থিতি। ওটির ভেতরে ফাইয়ান গম্ভীর স্বরে বলল, ডিফিব্রিলেটর দাও ফাস্ট। দু হাতে প্যাড ধরে বিনতার বুকের ওপর রাখলো। চার্জ ওয়ান ক্লিয়ার। কয়েকবার ঝাঁকুনি দিয়ে বিপ 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 শব্দে মনিটরের আলো ফের জ্বলে উঠল। ফাইয়ান স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, ক্রিটিক্যাল কেয়ারে রাখো। পেশেন্টের হার্ট অনেক দুর্বল, কয়েকটা পরীক্ষা করাতে হবে ওর দ্রুত। ওটি থেকে বেরিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ডাক্তার আবরেন রায়েদ রিশাদকে দেখে অবাক হয়ে যায় আর চোখে তাকালো ফাইয়ান। ডক্টর মীরার কল পেয়ে হসপিটালে উপস্থিত হয়েছে রিশাদ। পেশেন্টের ব্রেইনে কোনো প্রকার ইন্টারনাল রক্তক্ষরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখতেই তার আগমন। ফায়ানকে অপেক্ষা করে রিশাদ ওটি প্রবেশ করে। রিশাদের উপস্থিতিতে চোখে মুখে অস্বস্তি ফুটে উঠল ফায়ানের। কয়েক মিনিট ওটির বাইরে দাঁড়িয়ে রইল অস্থির হয়ে। অস্থিরতা ধীরে ধীরে ক্রোধের আকার ধারণ করে। ফায়ানের ওটি বোর্ডে অপারেশনিং প্রসেস দেখে অস্থিরতা কাটাতে না পেরে দৌড়ে ওটির ভেতরে রিশাদকে পাশ কাটিয়ে যেতে দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল ফায়াদ। চোখে মুখে অজানা এক উদ্বিগ্ন। অপারেশন থিয়েটারের দরজায় অপারেশন ইন প্রসেস লেখা লাল আলোটা যেন তার মনের ভেতরেও লাল সতর্ক সংকেত জ্বলে দিল। মাথার ভেতর এলোমেলো হয়ে গেল হাজারটা ভাবনা। বৃন্তার অপারেশন করার মতো কিছুই তো হয়নি, তাহলে ওটিতে রিশাদ কী করছে? এক মুহূর্ত দেরি না করে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে সে। ডাক্তারদের ব্যস্ততা সাদা পোশাকের বীর, বাতাসে ওষুধ আর রক্তের গন্ধ সব কিছু এক অদ্ভুত শীতলতা এনে দিল তার শরীরে। ডাক্তার হওয়ায় সুবাদে সবসময় ওটিতে প্রবেশের অনুমতি আছে, অথচ দুশ্চিন্তায় আজ যেন নিজের পদমর্যাদাটাও ভারী লাগছে। ফায়ানের ভুলতে বসেছে সকল প্রকার বিধিনিষেধ। দরজার ওপারে থাকা বিনতার জন্য অস্থির হয়ে আছে সেটি। ওটির দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল সাদা পোশাক পরিহিত নার্সদের ব্যস্ত চলাফেরা। আচমকা ফায়ানের দিকে ঘুরে তাকালেন এক মধ্যবয়সী নারী চিকিৎসক। তার মুখে হালকা বিস্ময়ের ছাপ। আপনি এখানে? ডক্টর ফায়ান। ফায়ান কিঞ্চিত বিব্রত হয়ে মাথা নাড়ল। কিছু বলতে গিয়েও থেমে গেল সে। চোখ কেবল খুঁজে বেড়াচ্ছে বৃন্তাকে, অথচ উঠিতে বৃন্তা নেই। এইটুকু সময়ে কোথায় নিয়ে যেতে পারে মেয়েটাকে? ক্ষণিক ভাবল ফায়ান। ওটির ভেতরে গুমট গন্ধ, চারিদিকে ভারী পায়ে বেরিয়ে এলো সে। হয়তোবা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেড ট্রান্সফার করা হয়েছে। হাসপাতালের লিফটের ধীরে গতির জন্য অপেক্ষা না করে সোজা সিঁড়ি বেয়ে নেমে আসে তৃতীয় তলায়। করিডরের আলো তখনও ম্লান হয়ে আছে। হঠাৎই চোখে পড়ে এক পরিচিত অবয়বকে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের দরজার সামনে দাঁড়িয়ে আছে ফারাজ। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। চোখ জোড়া লাল হয়ে আছে তার। থম মেরে আছে এক কোণে সে। ফায়ান থমকে দাঁড়ালো ফারাজকে দেখে। এক মুহূর্তের জন্য চোখাচোখি হলো দুজনের। ফায়ান বুঝতে পারল না ফারাজের অস্থিরতার কারণ, যদিও বাড়ির আদরের বিনতাকে সে সারা সবাই ভালোবাসে। তার সিলে হাসলো ফায়ান। বিরক্ত হয়ে নিঃশব্দে এগিয়ে গেল ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের দিকে। দরজার ঠিক সামনে গিয়ে থেমে ফারাজের দিকে না তাকিয়ে বলে উঠল, কেউ ইচ্ছে করে ওকে মেরে ফেলতে চেয়েছে। হতেও পারে তোমার শত্রু কিংবা আমার। ফারাজের উত্তরের অপেক্ষা করল না ফাইয়ান। চলে যেতে দৌড়তেই পিছন থেকে ফারাজ বলল, তুই এদিকটা সামলাতে পারলে বাকিটুকু সামলাতে সুবিধা হতো আমার। থামলো ফাইয়ান, পিছনে ফিরে তাকালো ফারাজের দিকে। গম্ভীর গলায় বলল, ট্রাই করছি, যেতে পারো। ফায়ানের ভরসা পেয়ে হসপিটাল থেকে সিঁড়ি বেয়ে
নিচে নেমে গেল ফারাজ। ফায়ান গম্ভীর চোখে কয়েক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে রইল ফারাজের যাওয়ার পথে। ফের ঘুরে বিনতাকে রাখা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের কাছের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। নজর পড়ে বিনতার ফ্যাকাশে মুখশ্রীর দিকে। অচেতন অবস্থায় শুয়ে আছে মেয়েটা, মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন লাইন, গায়ে সাদা চাদর। অদ্ভুত এক অস্থিরতায় বিপর্যস্ত ফায়ান কাঁপা কাঁপা হাতে চট করে বিনতার ডান হাত নিজের হাতের বাঁধনে আগলে নেয়। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো কেউ। সিটকে বিনতার হাতের বাঁধন মুক্ত করে স্বাভাবিকভাবে বসে ফায়ান সন্দিহান দৃষ্টিতে তাকালো রিশাদ। ফের চোখ গেল কিশোরীর নির্জীব ফুলের মতো শান্ত মুখশ্রীর দিকে। রিশাদ দীর্ঘে এগিয়ে গেল বিনতার পাশে, খানিকটা ঝুঁকে বিনতার মুখের ওপর ছড়িয়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দেয়। ফায়ানের ঠিক পিছনে রিপোর্টের কাগজগুলো টেবিলে রেখে বেরিয়ে আসে রিশাদ। আচমকা থেমে বলে উঠল, ওষুধে রিয়াকশন হয়েছে, যেভাবে প্রেসক্রাইব করেছিলে সেটার পর এমন হওয়া কথা ছিল না। এতক্ষণে ক্রোধে কপালের শিরা ফুলে উঠেছে ফায়ানের, চোখের মুখে ক্রোধের চিহ্ন স্পষ্ট। রাগান্বিত স্বরে বলল, তুই বলতে চাস কি? রিশাদের ঠোঁটের কোণে বিদ্রূপান্তক হাসি ফুটে উঠল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, একজন রোগী তোমার হাতে নিরাপদ থাকার কথা ছিল। ক্রোধ নিয়ন্ত্রণের অপচেষ্টা করল ফায়ান। কটমট করে বলে উঠল, বৃন্তা আমার পরিবারের সদস্য, ওর কিছু হলে তোর থেকেও বেশি আমার ক্ষতি হবে। ফায়ানের কথা কানে তুলল না রিশাদ। আলতো হাতে বৃন্তার অক্সিজেন মাস্ক ঠিক করে দিল। নিজের চুলগুলো আঙ্গুলের ডগায় ঠিক করে ধীর পায়ে বেরিয়ে গেল রুম থেকে। ফায়ান চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে, ক্রোধান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে বৃন্তার দিকে। আচমকা স্যালাইন লাইন টেনে ধরতে রক্তের স্রোত উল্টো দিকে উঠতে লাগে। এক ঝটকায় সরিয়ে দিল অক্সিজেন মাস্কটাও। ছটফট করে উঠল বৃন্তা, চোখের কোণ বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে। হাতের বাঁধন আরেকটু শক্ত হতে কাপা গলায় অস্পষ্ট স্বরে ডেকে উঠল, বৃন্তা। ফায়ান ভাই। নগরীর রাস্তার বাতিগুলো আদো অন্ধকারে ঝিমিয়ে পড়েছে। স্যাঁতস্যাঁতে গলির বাতাসে পচা নর্দমার গন্ধ, দেওয়ালগুলো শ্যাওলার ভেজা, ছাদ থেকে টুপটাপ শিশির পড়ছে। অন্ধকার গলির ভেতরে ছোটাছুটি করছে এক তরুণী, তার পায়ে শো শো শব্দ ধ্বনিত হচ্ছে গলির প্রতিটি কোণে। ভেজা মাটিতে পা পড়তেই ছিটকে পড়ছে কাদা। পিছনে কারো উপস্থিতি টের পেয়ে ভয়ে গুটিয়ে গেছে সে। বান্ধবীর বাসা থেকে বেরিয়েই বাড়ির পথ হারিয়ে ফেলে রিমি। পিছনে কারোর উপস্থিতি টের পেয়ে অন্য পথ ধরে এগিয়ে সে ফেসে যায় পুরোপুরি। বারবার মনে হচ্ছে পিছনে থাকা মানুষটির তার অতি নিকটে। আতঙ্কিত হয়ে পিছন ফিরে তাকাতেই দেখলো কেউ নেই। নজর এলো গলির শেষ মাথায় থাকা পুরনো গেটের দিকে। দৌড়ে ছুটে গেল সেইখানে। গেটে লক দেখে নিঃশব্দে কেঁদে উঠতে, কারো পায়ের শব্দ শুনে নিজের মুখ চেপে ধরে শব্দ রুখতে চেষ্টা করলো রিমি। আচমকা বাতাসে ছড়িয়ে পড়ল জীবনাশুকরের মতো তীব্র ক্লোরোফর্মের গন্ধ। চোখ ঝাপসা হয়ে এলো তার। একজোড়া গ্লাস পরিহিত হাত চেপে ধরল রিমির মুখ। এক ঝটকায় তাকে টেনে নিল অন্ধকারে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, ওয়েলকাম টু মাই হোম রিমি। চোখ খুলতে কিছুক্ষণের জন্য শূন্যে ঝুলে রইল বৃন্তার দৃষ্টি। মাথাটা ভারী লাগছে, মনে হচ্ছে ঘুম নয় বরং কোনো গভীর অচেতনা থেকে জেগে উঠেছে সে। ধাতব গন্ধ নেই, সাদা আলো নেই, বরং চারপাশে নরম অন্ধকারে ভাসছে ড্রিম লাইটের ম্লান আলো। পরিচিত অথচ অচেতনা এক নিস্তব্ধতা চেয়ে আছে ঘরটা জুড়ে। কাত হয়ে গিয়েই চমকে উঠল বিন্তা। এ তো ওর নিজের বাসা। কবে ফিরল সে হসপিটাল থেকে? সে তো ফায়ানকে হসপিটালে দেখেছিল সেদিন। তবে কখন এসেছে এখানে? গলা শুকিয়ে গেছে, বুকের ভেতর হালকা চাপ চাপ ভাব নিয়ে ধীরে ধীরে উঠে বসলো বিন্তা। দরজার দিকে পা বাড়াতেই ফারাজের রুম থেকে ফিস আওয়াজ ভেসে এলো। উৎকণ্ঠা আর চিন্তার ভারী ফারাজের কণ্ঠস্বর। রুমের ভেতর এদিক ওদিক হাঁটছে কলম হাতে, দেওয়ালে থাকা কিছু মার্ক করে পুনরায় বসে পড়ল চেয়ারে। সব কিছু যেন অদ্ভুতভাবে
নতুন মনে হচ্ছে বিনতার। চোখ পড়ল সিঁড়ির পাশে রুমটার দিকে। ফায়ানের রুমে ইরিশাকে দেখে মন ভেঙে যাওয়া সেই মুহূর্তটা ফিরে এলো ঝড়ের মতো। দুর্বল পায়ে টলতে টলতে এগিয়ে ফায়ানের দরজার সামনে এসে থামল সে। একটিবার দেখতে চাইল মানুষটাকে, যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছে সে, যার প্রতিটা রাগ, প্রতিটা দৃষ্টি নিচে লুকিয়ে থাকে অদ্ভুত এক আকর্ষণের জাল, যা প্রিন্তার কিশোরী মনটা দুর্বল করে দেয়। বারংবার দরজায় আলতো ঠক ঠক শব্দ তুলতেই ভেতর থেকে স্পৃহ চোখে বেরিয়ে এলো ফায়ান। শীতল কণ্ঠে বলে উঠল, কি চাই? চমকে গেল বিনতা। কি করে বলবে কি চাই? একবার কি বলা উচিত? ফায়ান ভাইকে চাই। তার চোখ নামিয়ে উত্তর দিল, আম্মুকে খুঁজছিলাম। ফায়ানের দৃষ্টি মুহূর্তের জন্য কাটার মতো গেঁথে রইল বিনতার মুখে। একটিও শব্দ না বলে ফিরে গেল ফায়ান। রুমের ভেতর থেকে গম্ভীর গলায় বলল, ছোট মাকে ওনার রুমে খোঁজ। আমার কাছে কি? বিনতার ঠাই দাঁড়িয়ে রইল দরজার সামনে, মাথা নিচু করে ধীরে পায়ে রুমে প্রবেশ করা বিনতাকে দেখে অবাক চোখে তাকিয়েছে ফায়ান। বিছানার কিনারায় তার পাশে বিনতাকে বসে পড়তে দেখে নড়েচড়ে বসে সে। রুমের এতটা ভেতরে কখনোই আসেনি বিনতা। যতবারই আসতো তাড়াতাড়ি বের হয়ে যেত। সেখানে ফায়ানের পাশাপাশি বসেছে আজ। ছোট মা, এত রাতে তোকে এখানে দেখলে কি হবে জানিস না? গভীর বিরক্তি মিশিয়ে বলে উঠল ফায়ান। বিনতা প্রতি উত্তরে কিছু বলল না। আচমকা ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। ঠোঁটজোড়া কাঁপছে অনবরত, নাকের ডগায় লাল হয়ে আছে যেন। কান্নার চেয়ে লজ্জা লাগছে বেশি। চোখ ফিরিয়ে নিল ফায়ান, গম্ভীর গলায় বলল উঠল, কিছু বলে তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। কাঁদতে কাঁদতে হেক্সির উঠে গেছে বিনতার। দু একবার মাথা ঘুরিয়ে তাকালো রুম জুড়ে। নাক মুছার কিছু খুঁজে না পেয়ে পরক্ষণে ফায়ানের গায়ে থাকা টি শার্ট নাক মুছতে শুরু করলো। তুই? রাগে প্রায় চিৎকার করে উঠল ফায়ান। নাক ছিটকে দাঁড়িয়েছে সে। এক ঝটকায় সরিয়ে দিল বিনতাকে। টি শার্টটা আঙুলের ডগায় আলতো করে ধরে বলল, আমি এটা পরে ঘুমাবো কিভাবে? রাবেশ এতক্ষণে টানক নড়ল বিনতার। কি করে বসলো বুঝতেই কান্না থামিয়ে অস্থির কণ্ঠে বলে উঠল, আমি ধুয়ে দেব ফায়ান ভাইয়া। ফায়ানের দরজের বাঁধ ভেঙে গেল বিনতার কথায়। শাট আপ জায়াখান থেকে চোখের পানি মুছে দরজার দিকে এগিয়ে গেল বিনতা। পিছু ফিরে হাত বাড়িয়ে দরজা ধরতে হকচকিয়ে গেল সে। ফায়ান টি শার্টটা খুলে ফেলেছে এতক্ষণে। প্রিয় পুরুষটির এমন অবস্থায় কখনোই দেখেনি আগে। লজ্জায় লাল নীল হয়ে উঠেছে কিশোরীর ফর্সা কিশোরের ফর্সা মুখশ্রী। মুখ ফিরিয়ে কাপা গলায় বলে উঠল, আপনার ফোনটা দেবেন ফায়ান ভাই। ফায়ান একবার চোখ বুঝলো, তারপর নিঃশব্দে এগিয়ে এসে কিশোরী মুখের সামনে দরজা বন্ধ করে দেয়। বাইরে দাঁড়িয়ে বিনতার কাঁপতে থাকা আঙুল দরজার ঠক ঠক করলো পুনরায়। ভেতর থেকে ধীর গর্ভীর গলায় ভেসে এলো, আমার ফোন দেওয়া যাবে না। ইরিশার কাছ থেকে নিতে পারলে নিয়ে নাই। ফায়ানের ঠান্ডা কণ্ঠে নামটা শুনে বুকের ভেতর আগুন ধরলো বিনতার। ইরিশা? এখানে কোথায় পাবো তাকে? ফায়ান ফের বলে উঠল। ইতির রুমে অস্থিরতা বেড়ে গেল বিনতার। দরজায় লাথি মেরে বলল, আপনার প্রেমিকাকে করব আমি, তাড়াতাড়ি আমাকে মোবাইল দিন। ফায়ান দীর্ঘশ্বাস ফেলে একটা শব্দও না করে কাবার্ড খুলে মোবাইলের বক্সটা বের করে দিল বিনতার হাতে। সাথে দিল বিনতার পুরনো ফোনটাও। এবার বিদায় হয়। বিনতা হাসতে চাইল, কিন্তু ঠোঁট কেঁপে উঠল রাগে। ক্রোধান্বিত চোখে তাকালো ফায়ানের দিকে। ডাইনি বুড়ি এখানে কেন? এসব কী ধরনের ভাষা? ভদ্রতা বজায় রেখে কথা বল। ফায়াজের এহান কথাই গায়ে কাটা ফুটল বিনতার। হনহনিয়ে রুমে যেতে যেতে বলল, আপনার প্রেমিকার মতো ভদ্র নই আমি। বিনতার যাওয়ার দিকে তাকিয়ে রইল ফায়ান। কপালে স্লাইড করে আনমনে বলে উঠল, আগে হাফ মেন্টাল ছিল, অ্যাক্সিডেন্ট করে ফুল মেন্টাল হয়ে গেছে। ভোর 6টা। হঠাৎই ফোনের শব্দে ঘুম ভেঙে যায় ফারাজের। ঘুম ঘুম চোখে ফোনটা কানে তুলতেই ওপাশের কণ্ঠ শুনে হুমড়িয়ে উঠে বসে সে। স্যার, আরেকটা ডেড বডি পাওয়া গেছে পার্কের ভেতর। এক মুহূর্ত দেরি না করে ফারাজ দ্রুত রেডি হতে থাকে। দু চোখে এখন আর ঘুমের ছোঁয়া নেই, আছে কেবল অদ্ভুত এক অস্থিরতা। গাড়ির ইঞ্জিন স্টার্ট দিতেই রাস্তাটা যেন
অচেনা নিস্তব্ধতায় ডুবে গেল। পার্কে পৌঁছে দূর থেকে দেখতে পেল মানুষের ভিড় জমে আছে চারপাশ। ফারাজ কড়া গলায় বলল, রক্তিম, সবাইকে পিছনে সরিয়ে দাও, কেউ যেন কাছে না আসে। ভিড় সরতেই মেয়েটির নিথর দেহটি স্পষ্ট দেখা গেল। তার গায়ে ছড়ানো মাটির দাগ, কপালে রক্ত, আর হাতে সেই অদ্ভুত ল্যাটিন চিহ্ন, যেন কেউ ইচ্ছে করে খোদাই করে দিয়েছে। ডক্টর সামির এক নজর দেখেই থমকে গেলেন। মুখটা কেমন কঠিন হয়ে গেল তার। তিনি ধীরে বললেন, ফারাজ, এই চিহ্নটা ঠিক গত কেসটার মতোই। শরীরে এক্সপেরিমেন্টের পুরনো দাগগুলোও এরকমই শুকিয়ে আছে। ফারাজ স্থির চোখে তাকিয়ে রইল দেহটার দিকে। ডক্টর সামির আবার বললেন, আমার ধারণা এটা একটা সিরিয়াল কলিং পেটার। ফরেনসিক রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। ফারাজের বুকের ভেতরটা কেমন ভারী হয়ে উঠল। রাতে এমনটা আন্দাজ করেছিল সে। কয়েক মাস আগে ফাইল ঘেটে দেখা কিছু অসমাপ্ত কেস হঠাৎই মনে পড়ে গেল। সেগুলোই অনেকটা এমনই ধাঁচের ছিল। ফারাজ রক্তিমকে নির্দেশ দিয়ে বলল, সব পেন্ডিং কেসরি চেক করো। কেসগুলোর ডিটেলস ভালোভাবে চেক করবে। লোকেশন, টাইমলাইন, ভিকটিমদের বয়স, মিল অমিল সব কিছু। বিন্তার রুমের সামনে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন সাবিহা বেগম। দরজার ওপাশ থেকে কোনো সাড়া না পেয়ে বারবার ডাকতে লাগলেন, বিন্তা মা, দরজাটা খোলো। শেষমেশ দরজাটা খুলে গেল। ম্লান মুখে দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখে বুকটা হাহাকার করে উঠল তার। নীরবে মেয়ের হাত ধরে নিচে নেমে আসলেন। টেবিলের ওপর রাখা খাবার আর ওষুধের প্যাকেট এগিয়ে দিলেন মেয়ের দিকে। বৃন্তা চেয়ার টেনে বসলেও খাবারে হাত না দিয়ে বলে উঠল, আম্মু, আমাকে কেউ মেরে ফেলতে চেয়েছিল কেন? আমি তো কখনো কারো ক্ষতি করিনি। মেয়ের কণ্ঠের কাঁপন শুনে থমকে গেলেন সাবিহা বেগম। চোখে জল এসে গেল তার। মেয়েকে জড়িয়ে ধরলেন তিনি। সিরিয়াল কিলার ভিকটিম কারো ক্ষতি করেছো কিনা তা যাচাই করে টার্গেট করো না, বিন্তা। পুরুষালী কণ্ঠস্বর শুনে দুজনেই চমকে দরজার দিকে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে রিশাদ। তাকে দেখে সাবিয়া বেগম একটু স্বস্তি পেয়ে বললেন, রিশাদ বাবা, এসো, ভেতরে এসো। রিশাদ এগিয়ে এসে সোফায় বসলো। সাবিয়া বেগম কিচেনের দিকে চলে যেতেই ড্রয়িং রুম জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। রিশাদের চোখ গিয়ে পড়ে বিন্তার দিকে। চুপচাপ বসে আছে মেয়েটা। হাতের খাবার ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই। ঠোঁটের কোণে হালকা হাসি টেনে রিশাদ বলল, তুমি একবার যেহেতু বেঁচে ফিরেছো, সেফ আসব। বিন্তা, এটা নিয়ে এত ভাবছে কেন? বিন্তা ধীরে মুখ তুলল। বিতু সন্তুষ্ট হয়ে বলল, হতেই পারে নেক্সট টার্গেট আবারও আমি। রিশাদ ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, আর নাও তো হতে পারে। কেন? তোকে জানিয়ে সিদ্ধান্ত নেই নাকি কিলার ফায়ার? ঠোঁটের কোণে বিদ্রুপান্তক হাসি রেখা টেনে বলে উঠে কথাটি। চোখে মুখে হালকা ঠান্ডা পানি ছিটে পড়তে নিস্তেজ পাপড়ি কেঁপে উঠে। ঝাপসা দৃষ্টি স্পষ্ট হতে সম্মুখে দাঁড়িয়ে থাকা ফারাজকে দেখে ঝট করে উঠে বসে সে। চারপাশটা তাকাতেই মন বিদীর্ণ হয়ে উঠল রিমির চিন্তায়। আতঙ্ক গিলে ফারাজের দিকে তাকালো একবার। রিমির খোঁজ পাওয়া গেছে না বোধক মাথা নাড়ল ফারাজ। মেয়েটা ধাক্কা নিতে পারবে না সে বুঝতে পেরেছে ভালোই। একবার আয়নের দিকে তাকিয়ে পর মুহূর্তে নিদ্রাকে নরম কণ্ঠে বলল, লিস্টে রিমির নাম পাওয়া যায়নি, খোঁজ চলছে। আশা করি দ্রুতই রিমির সন্ধান মিলবে। ফারাজের কয়েকটা কথায় মেয়েটার চোখে মুখে অসহায়ত্বের রেখা ছড়িয়ে পড়ল মুহূর্তেই। সে যেন নিজেকে ধরে রাখতে পারছে না আর। হঠাৎই চেয়ার ঠেলে উঠে বাইরে বেরিয়ে গেল নিদ্রা। পিছন থেকে সল গলায় ডেকে উঠল কেউ, এই মেয়ে, সোজা গাড়িতে গিয়ে বসো যাও। নিদ্রা থমকে দাঁড়ালো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কার গাড়িতে? ফারাজ বিরক্তি নিয়ে এগিয়ে এলো। মেয়েটা বোকা নাকি বেশি অবুঝ? মাথায় এলো না ফারাজের বিরক্তি নিয়ে গাড়ির ফ্রন্ট সিটের দরজা খুলে ঠান্ডা গলায় বলল, উঠো। নিদ্রা হা হয়ে তাকিয়ে রইল ফারাজের দিকে। গত সপ্তাহে ছোট বাচ্চা বলে সরকারের দেওয়া গাড়িতে হাত অবধি রাখতে দেয়নি ফারাজ, অথচ মানুষটা আজ নিজেই তাকে গাড়িতে উঠতে বলছে। তীক্ষ্ণ দৃষ্টিতে ফারাজের মতিগতি বিশ্লেষণ করছে নিদ্রার বিস্ময় অপেক্ষা করে ড্রাইভিং সিটে বসে পড়ল ফারাজ। গাড়ি স্টার্ট দিতে চোখ পড়ল
হতবুদ্ধর ন্যায় বিস্মিত চোখে ঠায় দাঁড়িয়ে থাকা সপ্তদশীর দিকে ঠোঁট কামড়ে হেসে সামনে তাকালো ফারাজ। মেয়েটার এই অবাক চাউনি তাকে অদ্ভুতভাবে আনন্দ দেয়। ফারাজ গাড়ির হর্ন বাজাতেই ভাবনার ছেদ পড়ে নিদ্রা। ফারাজ তাড়া দিয়ে বলে উঠল, সিট বেল্ট লাগিয়ে বসো। ফারাজের কথায় নিশ্চিত হলো নিদ্রা। বুকের ভেতরটা অকারণে উথাল পাতাল করছে তার। ফারাজ যেন বুঝতে পারল কিশোরীর ছটফটে মনের কথা। শান্ত গলায় বলল, আমার ক্ষতি হলেও তোমায় সেই ফলই পৌঁছে দিব, সো চিন্তা না করে উঠে এসো। ফারাজের কথায় জড়তা কাটিয়ে উঠে বসল নিদ্রা। সিট বেল্ট লাগিয়ে জড়সড় হয়ে গুটিয়ে বসেছে সে। মুহূর্তের ব্যবধানে নিদ্রাকে কান্না ভুলে লজ্জা পেতে দেখে ঠোঁট টিপে হাসলো ফারাজ। ঠোঁটের কোণে হাসি চেপে বলল, তোমার বড় ছেলে রাই কেমন আছে? ভালো। চোখে মুখে রক্তিম লজ্জার আবার ছড়িয়ে পড়েছে নিদ্রার। সে নিজেও জানে না ফারাজকে দেখলেই কেন তার হৃদস্পন্দন বেড়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে আসে, অকারণে বুকের ভেতর অদ্ভুত ধরফরানি শুরু হয়। বড় করে শ্বাস নিয়ে ঠোঁট চেপে তাকিয়ে রইল বাইরের দিকে। আর চোখে ফারাজের দিকে তাকাতেই দেখলো ঠোঁট কামড়ে হাসছে ফারাজ। সেই সন্ধ্যা থেকে ড্রয়িং রুমের এদিক ওদিক পায়চারি করে চলেছে বৃন্তা। কাছের সেন্টার টেবিলের ওপর আলো পড়ে বারবার প্রতিবিম্ব তৈরি হচ্ছে তার অস্থির চেহারার। ইতি কয়েকবার কাছে এসে জানতে চেয়েছে কি হয়েছে, যদিও প্রতি উত্তরে কিছুই বলেনি বৃন্তা। নূর নওশাদ বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে গম্ভীর গলায় ডাক দিলেন খেতে যেতে। সবাই খাবার টেবিলে বসেছে দেখে ইচ্ছে না থাকা সত্ত্বেও ধীরে ধীরে চেয়ার টেনে বসলো বৃন্তা। গলার কাছে আটকে থাকা অস্থিরতা যেন খাবারের গন্ধেও নড়ল না। ঠিক তখনই বেল বেজে উঠল দরজায়। নওশাদ বেগম এগিয়ে গেলেন দরজার দিকে। দরজা খুলতে নিঃশব্দে বিনা দৃষ্টি বিনিময়ে তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ফাইয়ান। আরহাম ইশহার ছেলের যাওয়ার পথের দিকে তাকিয়ে বিরক্ত স্বরে বলে উঠলেন, সমস্যা কি তোমার ছোট ছেলের? এভাবে সবাইকে এড়িয়ে চলে কেন? নওশাদ বেগম একবার নিঃশ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে তাকালেন স্বামীর দিকে। ছেলে তোমারও, তাই আমাকে না জিজ্ঞেস করে ওকে গিয়ে করো। খাবার টেবিলের পরিবেশ আরও ভারী হয়ে উঠল। মুহূর্তেই ঠিক তখনই চুপচাপ উঠে দাঁড়ালো বৃন্তা। আমি খাবো না, বড় আম্মা। এটুকু বলে সবার ডাক অপেক্ষা করেই সোজা নিজের রুমে ছুটে চলে গেল। মেয়ের অস্বাভাবিক পরিবর্তনে বিস্ময়ে তাকিয়ে রইলেন সাবিহা। দরজা লাগিয়ে ভাব ছেড়ে বিছানার ধারে বসে পড়ল বৃন্তা। খাবার টেবিলে প্রতি মুহূর্তে অস্থিরতা যেন শ্বাস রুদ্ধ করে ফেলছিল তাকে। কয়েক মিনিট পরে আবারও সে দরজা সামান্য ফাঁক দিয়ে উকি দিল ফায়ানের বদ্ধ রুমের দিকে। হঠাৎই ওই বদ্ধ দরজাটা অনেকটা দূরে মনে হচ্ছে বৃন্তার কাছে, তবু আজ কাটাতে হচ্ছে সে সম্পূর্ণ দূরত্ব। খাটের উপর আড়াআড়িভাবে শুয়ে ফায়ানের দেওয়া ফোনটা হাতে নিয়ে ফেসবুক প্রবেশ করলো বৃন্তা। স্ক্রিনে ভেসে উঠে 11 মাস পূর্বে বৃন্তার দেওয়া সেই ফ্রেন্ড রিকোয়েস্ট, যা এখনও এক্সপেক্ট করেনি ফাইয়ান। হঠাৎ বুকের ভেতর মোচড় দিয়ে উঠল বৃন্তার। আজকাল প্রায়শই গালি দিতে ইচ্ছে হয় নিজেকে। কোন দুঃখে এমন একটা মানুষকে ভালোবাসতে গেল সে? রাগে, অপমানে, অভিমানে ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করে নিঃশব্দে বিছানায় বসে রইল বৃন্তা। হৃদয় জুড়ে এমন এক অস্থিরতা, যেন কিছু একটা হারিয়ে ফেলেছে, অথচ নাম দিতে পারছে না সে। যে যার মতো রুমে ফিরে যেতে ধীর পায়ে নিচে নেমে এলো ফাইয়ান। গাঢ় নেভি টি শার্টের হাতা কোণে পর্যন্ত গোটানো, চুলগুলো এলোমেলো হলেও অদ্ভুতভাবে পরিপাটি, চোখে মুখে চিরছে না গাম্ভীর্য রেখা। চেয়ারটা টেনে বসতেই সেইতে কারো পায়ের শব্দ শুনে পিছু ফিরে তাকায় ফাইয়ান। ধীর পায়ে চুপচাপ সোফায় এসে বসেছে বৃন্তা, তার দৃষ্টি জোড়ায় স্থির ফায়ানের উপর। ব্রুকুসকে তাকালো ফায়ান উপস্থিত কিশোরীর দিকে। ইমোশনাল ফুলটা থামবে জানলে কখনোই খেতে আসতো না সে। বৃন্তার উপস্থিতি আগ্রহ করে চেয়ার টেনে বসে পড়ে বৃন্তাকে আর চোখে নিজের দিকে তাকাতে দেখে বিরক্ত লাগছে ফায়ানের। বড় ভাইকে এভাবে দেখার কি আছে? বুঝে আসে না তার। বৃন্তাকে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখে ব্রুনাসিয়ে শুধায় কি মুহূর্তে লাল নীল হয়ে ওঠে কিশোরীর ফর্সা মুখশ্রী। ফায়ান আবার মুখ নামিয়ে খাওয়ার মনোনিবেশন করে।
মিনিট 5 পর হাত মুছে সেই দিকে এগিয়ে যায় ফাইয়ান। রুমে চলে যেতে পিছন থেকে দৌড়ে গেল বিনতা। কয়েক মিনিট সংকোচ নিয়ে দাঁড়িয়ে রইল দরজার বাহিরে। আচমকা দরজা খুলে যেতে নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে আসে বিনতার। কোলনের তীক্ষ্ণ ঘ্রাণ মেশার ঠান্ডা বাতাসে শ্বাস আটকে আসে মেয়েটার। ফাইয়ান বেরিয়ে আসে রুম থেকে। পরনে কালো শার্টের ওপর স্লিম ফিট ব্লেজার, চোখে মুখে চিরছে না সেই গাম্ভীর্য। বিনতার এহেন উপস্থিতি দারুণভাবে আশ্চর্য হলেও কিছুই বলল না ফাইয়ান। সিঁড়ির দিকে যেতেই পিছন থেকে ডেকে উঠল বিনতা, ফাইয়ান ভাই। পিছু ফিরে ভুরু কুঁচকে তাকালো ফাইয়ান। কি? অনুনয় বিনয় করে বলে উঠল বিনতা, একটু কথা ছিল, শুনবেন প্লিজ। তীক্ষ্ণ দৃষ্টিতে কিশোরীকে পরখ করলো ফাইয়ান। পর মুহূর্তেই তাড়া দিয়ে বলল, ফার্স্ট বল, আমি বের হব। বিনতা চোখে মুখে খুশির ঝলক ফুটে উঠল। মুহূর্তে এগিয়ে গিয়ে বলল, এখানে না, রুমে চলুন প্লিজ। হোয়াট? রুমে কোনো? ফায়ানকে রেগে যেতে দেখে আমতা আমতা করে বলে উঠল বিনতা, না না, এখানেই বলছি, যেতে হবে না। ফার্স্ট বল। ঘড়ির দিকে তাকিয়ে ফের বিনতার দিকে তাকায় ফায়ান। বিনতা চোখ খিচে মুষ্টিবদ্ধ হাতে এক নাগারে বলে উঠল, আপুকে হয় আপনার? ফায়ান ভাই। ফায়ান প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল বিনতার দিকে। পরক্ষণেই বিরক্তি নিয়ে বলল, কোন আপু? চোখ মেলে তাকালো বিনতা। নিঃশব্দে দাঁড়িয়ে রইল নিচের দিকে তাকিয়ে। প্রতি উত্তর করল না মেয়েটা। ফের ফায়ানের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, ইরিশা আপুর সাথে সত্যি আপনার সম্পর্ক আছে? ফায়ান ভাই। মুহূর্তে ফায়ানের ফর্সা মুখ শ্রী রক্তিম আবাই চেয়ে যায়। রাগে গজগজ করে বলে উঠে, মাথায় হাত বুলিয়ে দিলেই সম্পর্ক হয়ে যায়। ফায়ানকে রেগে যেতে দেখে ভয়ে 2 কদম পিছিয়ে গেল বিনতা। নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করল না ফায়ান। বিনতার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, তোকে সেদিন বলেছি না সবটাই মিস আন্ডারস্ট্যান্ডিং? তাহলে বাটি প্রশ্ন করছিস কোন সাহসে? ভয়ে আরও সটাই চোখ মুখ খিসে দাঁড়িয়ে রইল বিনতা। কাপা গলায় বলে উঠল, কখন করেছি বাড়তি প্রশ্ন? আপু ওভাবে ছিল কেন তাহলে? গটগট পায়ে সিঁড়ি বেয়ে নাইসে নামতে নামতে বলে উঠল ফাইয়ান। হেডেক হচ্ছিল, দ্যাটস হোয়াই। বারণ করা সত্ত্বেও মাথায় হাত বুলিয়ে দিয়েছে। ইডিয়েট। ফায়ানের কথায় খুশিতে নেচে উঠল বিনতা। মেয়েটা সেদিনের পর থেকে সকাল প্রকার আনন্দ ভুলে বসেছিল। রীতিমতো গাড়িতে উঠে বসতেই নোটিফিকেশনের শব্দে মোবাইলে হাতে তুলে নেয় ফাইয়ান। অষ্টাদশী ফ্রেন্ড রিকোয়েস্টে নজরে পড়তে গাড়িতে উঠে বসতেই নোটিফিকেশন শব্দে মোবাইল হাতে নেয় ফাইয়ান। বিনতা ইশহার তিহেলি প্রোফাইলের নামটা দেখে মুহূর্তে বিরক্ত যেন মাথায় চড়ে গেছে বসে। মেয়েটা সত্যি এক উৎকো ঝামেলা। মধ্যরাতেও পিছু ছাড়ছে না তার ঠোঁটের কোণে বিদ্রুপান্তক হাসির রেখা ফুটে উঠেছে ফায়ানের অস্পষ্ট স্বরে বিড়বিড় করে। ইমোশনাল ফুল। ফেসবুকে অ্যাপে ঢুকে রিকোয়েস্ট নোটিফিকেশনে ট্যাপ করলো মাইরা। দ্রুত ব্লক করে দিবে ভেবে প্রোফাইলটি দিকে এক নজর তাকায়। পরক্ষণেই বিনতার নামের নিচে ডাক্তার আবরান রায়ের রিশাদ আইডিটা মিউচুয়াল ফ্রেন্ড দেখেই চোখে মুখে এক চাপা ক্রোধ ফুটে উঠল ফায়ানের। রিশাদ দাঁতে দাঁত চেপে উচ্চারণ করলো ফায়ান কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল প্রোফাইলের দিকে। ইমোশনাল ফুলটার মতলব কি? কাল অবধি তো মিউচুয়াল ফ্রেন্ডে রিশাদ ছিল না, নাকি আমি খেয়াল করিনি? আইডিটা ব্লক করার পরিবর্তে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলো ফায়ান। নিজেকে শান্ত করতে কয়েকবার শ্বাস নিল সে। এই মেয়ের সমস্যা কোথায় মাথায় আসে না? ফায়ানের আইডিতে কত ফ্রেন্ডস লাগে মেয়েটার। বিনতার আইডিতে স্ক্রল করতেই খোলা চুলে মিষ্টি হাসা প্রোফাইল পিকটাই চোখ পড়ল ফায়ানের। ঠোঁটে বাঁকিয়ে তাচ্ছিল্য হাসল সে। পরক্ষণেই ডেটের দিকে নজর পড়তেই ব্রো কুঁচকে যায় তার। এক মুহূর্ত কিছু একটা ভেবে ফেসবুক থেকে বেরিয়ে ক্যালেন্ডার ঢুকলো ফায়ান। যা ভেবেছিল তাই। ছবিটা পোস্ট করার 1 ঘন্টার মধ্যেই অ্যাক্সিডেন্ট হয়েছিল বিনতার। সেদিন কোথায় গিয়েছিল? ইমোশনাল ফুল ভাবনার মাঝে স্ক্রিনে ভেসে ওঠে ফারাজের নাম। মুহূর্তে বিনতার সব চিন্তায় মন থেকে উবে গেল ফায়ানের। দ্রুত রিসিভ করলো ফারাজের কলটি। গম্ভীর গলায় বলল, বল। ওপার থেকে ফারাজের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। একটা সাংকেতিক চিহ্ন দি
করতে তোর সাহায্য প্রয়োজন, ইমার্জেন্সি আসতে পারবি। স্টিয়ারিংয়ে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলল ফাইয়ান। এখন একটু কাজে বের হচ্ছি, লেট হবে আসতে। ঠিক আছে, কাল অফিসে আয়। ফারাজ কল কেটে দিতেই গাড়ির গতি বাড়িয়ে পার্কে লট করে বেরিয়ে গেল ফারহান। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষটি পুরোপুরি চেয়ে আছে নিস্তব্ধতায়। চারপাশের সাদা দেওয়াল, উজ্জ্বল আলো, সবকিছু ঠিক যেমন হাসপাতালে অপারেশন থিয়েটার। কক্ষের কোণে দুটো চোখ শূন্য দৃষ্টি তাকিয়ে আছে। চোখগুলোতে প্রাণ নেই, আছে শুধু আতঙ্ক আর অসহায়ত্বের নিঃশেষিত আশা। মেয়েটি জানে এখান থেকে পালানো কোনোভাবে সম্ভব নয়। আর পরক্ষণে কক্ষের এক প্রান্ত থেকে ধীর স্থির পদধ্বনি আসতে শুরু করলো। ধীরে ধীরে প্রতিটি পদক্ষেপ যেন তাকে আরও ঘন অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অবয়বটি কোনো মানুষ নয়, এক নিখুঁত মনুষ্যত্বহীন যান্ত্রিক দক্ষতার সঙ্গে গঠিত শীতল অস্তিত্ব। অবয়বটি ধীরে ধীরে এগিয়ে আসে। তার পরনে থাকা গাউনটি এক দেখায় সার্জিক্যাল পোশাকের মতো মনে হলেও সেটি উন্নত মানের আধুনিক স্যুট, যা যে কোনো আঘাত থেকে দূরে রাখবে তাকে। লোকটার দৃষ্টি জোড়া অদ্ভুতভাবে স্থির, তার প্রতিটি মুভমেন্টে পেশাদার দক্ষতার ছাপ স্পষ্ট। মেয়েটির সামনে ঝুঁকে মাস্কের ভেতরে ফিসফিসিয়ে বলল, আই ইউ রেডি রিমি? মুহূর্তে রিমির অস্থিরতা বেড়ে যায়। হাসফাস করে দুদিকে মাথা নাড়িয়ে না জানাই দিল রিমি। মুহূর্তে লোকটির চোখের কোণে জমে উঠল তীক্ষ্ণ হাসি রেখা। এগিয়ে এসে ধীরে ধীরে প্রফেশনাল হাতে তুলে নিল তীক্ষ্ণ দাতব সংগ্রামটি। আতঙ্কে উঠে রিমি হৃদয়হীন যন্ত্র মানব মেয়েটির হাতের কাছে এগোয় নিঃশব্দে। আলতো করে বুঝলিয়ে দেয় রিমির হাতের কবজির পাশটা, যেন ক্যানভাসের ছবি আঁকার আগে স্থান পরীক্ষা করছে সে। বাম হাতের কবজির ওপরে কিছু লিখতেই চিৎকার করে উঠে রিমি। মুহূর্তেই ভারী হয়ে যায় কক্ষের বাতাস। অবয়বটি ধীরে ধীরে পিছনে সরে দাঁড়ায়। দাতব সংগ্রামগুলো শিল্পীর তুলির ন্যায় হাতে তুলে দেখছে সে। তার প্রতিটি স্পর্শ, প্রতিটি শব্দ, প্রতিটা দৃষ্টি যেন মনস্তান্ত্রিক অন্ধকারকে আরও গভীর করছে মেয়েটির। লোকটি হঠাৎ ঝুঁকে আসে রিমির একদম নিকটে। স্ক্যালপেলের ধাতব শব্দ কানের ভেতর গেঁথে যাচ্ছে রিমির। লোকটি তার নির্দয় চোখ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো কিশোরীর চোখের দিকে। কিন্তু তার নির্মম দৃষ্টি দেখে হৃদস্পন্দন বেড়ে গেল রিমির। রক্তের প্রতিটি কোণায় ভয় ছড়াচ্ছে তার। কক্ষের বাইরে কিছু একটা পড়ে যেতে লোকটি ধীরে ধীরে পিছু ঘুরে তাকায়। সার্জিক্যাল স্ক্যালপেলটি হাত থেকে টিতে রেখে মেয়েটির দিকে এক পলক দেখে বেরিয়ে যায় কক্ষ থেকে। কাজে বাধা পড়লে সে কাজ করে না সে। লোকটি বেরিয়ে যেতে বাঁ হাতের ক্ষতের দিকে তাকিয়ে নিঃশব্দে কেঁদে উঠে রিমি। অন্যদিকে নিজের রুমে ফিরে অস্থিরভাবে বসে আছে বিন্তা। কিশোরী মন এখনও দ্বিধা আর আবেগের দোলাচলে ভাসছে মেয়েটার। প্রিয় পুরুষটির রাগের তীব্রতা দেখে ভয় পেলেও পরক্ষণে বলা মিস আন্ডারস্ট্যান্ডিং কথাটা ভীষণ স্বস্তি দিয়েছে বৃন্দাকে। অস্থিরতায় বিছানায় শুয়ে এদিক ওদিক করে ছটফট করছে কিশোরী। ঘুমের লেশ মাত্র নেই বৃন্দার চোখ জোড়ায়। মনে মনে বিড় করলো বৃন্দা, ফায়ান ভাই ফ্রেন্ড রিকোয়েস্টটা এতক্ষণে দেখেছে নিশ্চয়ই। অস্থির চিত্রে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকতেই হৃদস্পন্দন বেড়ে গেল বৃন্দার। ফায়ানের প্রোফাইলের ওপরে ফ্রেন্ডস লেখা শব্দটা অস্থিরতা যেন কয়েকগুণ বাড়িয়ে দিল কিশোরীর। বিশ্বাস করতে পারছে না সে। ফায়ান ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। অবিশ্বাস হাওয়ায় চিমটি কাটলো হাতে। স্বপ্ন দেখছে না তো? সব দ্বিধা, সব কষ্ট যেন এক মুহূর্তে দূর হয়ে গেল মেয়েটার। ফায়ানকে নিয়ে একতরফা ভালোবাসা যেন নতুন বিশ্বাসে আরও দৃঢ় হলো বিন্তার। অষ্টাদশী মনোযোগী হয়ে দেখতে শুরু করলো প্রিয় পুরুষটির টাইম লাইনে দেওয়া সকল খুঁটিনাটি। প্রায় প্রতিটি পোস্টেই ফায়ানের চিরচেনা শীতল গাম্ভীর্যের ছাপ। চোখের কোণে ফুটে ওঠা শান্তি হাসি রেখা। স্ক্রল করতে করতে একটা পুরনো ছবিতে এসে থামলো বিন্তার আঙ্গুল। ফায়ান আর রিশাদ একে অপরের সাথে দুষ্টুমি করতে ব্যস্ত। ছবিতে মনে খটকা লাগলো বিন্তার। এত ঘনিষ্ঠ হলে কেউ কাউকে না চেনার ভান করে কেন এখন? যাই হোক, মাথা ঘামালো না বৃন্দা। এই মুহূর্তে ফায়ানের ফ্রেন্ড লিস্টে
স্থান পাওয়ায় বিন্তার কাছে অনেক বড় জয়। সামনাসামনি ইচ্ছে হলেও মন ভরে তাকাতে পারে না প্রিয় পুরুষটির দিকে। এবার মানুষটাকে অন্তত মন ভরে দেখতে পাবে ভেবে খুশি লাগছে বিন্তার। হঠাৎ বিন্তার চোখ আটকে গেল প্রায় 1 বছর পূর্বের একটি পোস্টে, যেখানে ফায়ান একটি অপোস্ট ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, যে নীরবতায় অভ্যস্ত নও তুমি, সে নীরবতায় চিৎকার শুনবে জিজির গতি নেই। কালক্ষেপণে বড় জোর না হয় আমার মতোই দূরত্বের সঙ্গী হলে। গায়ে কাটা দিয়ে উঠল বিন্তার। ফায়ান ভাই কাকে মিন করে দিয়েছে পোস্টটা? আমাকে। পরক্ষণেই মনে হলো বিন্তার, ফায়ান ভাই তো জানেই না আমি ভালোবাসি ওনাকে। মাথায় কাজ করছে না মেয়েটার। মোবাইলটা বিছানায় ছুঁড়ে চুপটি মেরে বসে রইল সে। 9টায় কলেজ ড্রেস পরে তৈরি হচ্ছিল ইতি। তখনই ড্রয়িং রুমের অপ্রত্যাশিত কোলাহল শুনে কৌতূহলে সিঁড়ির দিকে এগিয়ে যায় নিচে। সোফায় বসা অপরিচিত মানুষগুলোকে দেখে মনে খটকা লাগে ইতির। কোনো কিছু না ভেবেই সে দ্রুত পায়ে বিন্তার ঘরের দিকে ছুট লাগায়। জগতের সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে কমফোর্টারের নিচে সুখের ঘুমে মগ্ন বিন্তা। ইতি এগিয়ে গিয়ে কমফোর্টারটি সরিয়ে দিতে আলো আর বিরক্তির ঝলক এসে পড়ে বিন্তার চোখে। চোখ মুখ কুঁচকে সে বিরক্তিমাখা স্বরে বলল, ওফ, বিরক্ত করছিস কেন ইতি? ঘুমোতে দে। বিন্তার পাশেই চাপা উত্তেজনা নিয়ে বসে পড়ল ইতি। গলা ঝেড়ে বিন্তার কানের কাছে মুখ নিয়ে নাটকীয় স্বরে বলে, নিচে আপনার রাজ এসেছে ম্যাডাম, তাড়াতাড়ি উঠুন, নয়তো আজকে দাফন হয়ে যাবেন। বিন্তা এক চোখে বুঝে নাক মুখ কুঁচকে মাথা তুলে তাকালো ইতির দিকে। তার ঘুমের ঘর কাটেনি এখনো। এক মুহূর্ত ইতির রসিকতা বোঝার চেষ্টা না করেই বিতু সন্তুষ্ট হয়ে জানতে চাইল কে এসেছে ইতি। ইতি গাছাড়া ভাবে হাসলো বিন্তার দিকে তাকিয়ে। পরক্ষণে সে ব্যস্ত ভঙ্গিতে বলল, নিচে কয়েকজনকে দেখলাম, হাব ভাব দেখে মনে হচ্ছে মামিমা তোকে কলেজে পাঠানোর পরিবর্তে আজই শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে চাইছে। বিছানায় হেসে লুটোপুটি খাচ্ছে ইতি। বিয়ে শব্দটা শুনতে বুকের ভেতরটা এক মুহূর্তে ধক করে উঠল মেয়েটার। মুহূর্তের মধ্যে এক প্রবল ঘূর্ণিঝড় শুরু হলো কিশোরী মনে। রুমের বাইরে কারো পায়ের শব্দও শুনে তড়িৎ গতিতে বিছানায় লাফিয়ে উঠে বসল বিন্তা। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ইতির দিকে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মেয়েটার। গল্প নোটবুকের নাম তোমার। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী গল্প দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না। ধন্যবাদ।